নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ফেরিওয়ালা গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য আমাদের বিশেষ নিবেদন লেখিকা অনিন্দিতা দাশের কলমে গোয়েন্দা ইন্দ্রজিৎ সিরিজের গল্প চক ও শেখ রহস্য। গল্প পাঠে জয় দাস, ইন্দ্রজিতের ভূমিকায় রাজদীপ চক্রবর্তী, অরণ্যর ভূমিকায় সুদীপ্ত সরকার, অরুণ সচদেবের ভূমিকায় মৃন্ময় মান্না, আবহ সঙ্গীত রাজদীপ চক্রবর্তী, পোস্টার ডিজাইন স্ক্রিপলিং মাইন্ড থেকে শ্রাবণ্য। সমগ্র পর্ব পরিকল্পনা ও পরিচালনায় টিম গল্পের ফেরিওয়ালা। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন অনিন্দিতা দাশের কলমে চক ও শেখ রহস্য। ইন্দ্রজিৎ সরকার সোফায় বসে আরামে চকোশেক খাচ্ছিল। বছর শেষে নতুন বছরের আগমনের উপলক্ষে এক অনুরাগিনী পাঠিয়েছে। স্ট্র ছোয়ালেই একেবারে মুখের ভিতরে মিলিয়ে যাচ্ছে। হঠাৎই কোনো খবর না দিয়েই ঘরের ভিতরে ঢুকে পড়ল অরণ্য। এ কি, তোর হাতে চকোশেক কেন? ফেলে দে, এক্ষুনি ফেলে দে। কোত্থেকে কি হয়ে যায় বলা মুশকিল। কি আবোল তাবোল বকছিস? অফিস নেই তোর? সাত সকাল এখানে কি করতে? হ্যাঁ, আরে বাবা, এটা একজন অনুরাগী ভালোবেসে দিয়েছে, তার উপর জিনিসটা খেতেও সরেস, খামোকা ফেলে দিতে যাব কেন? অনুরাগিনীর কথাটা ইচ্ছে করেই এড়িয়ে গেল ইন্দ্রজিৎ। অরণ্য শুনলেই মুচকি হাসবে। খেতে যতই সুস্বাদু হোক, চকোশেক অতি বিষাক্ত জিনিস। কাল গভীর রাতে রাজীব মিরচান্দানির একমাত্র ছেলে রাহুল চকলেট শেকের বোতল খুলে মুখে ঢালতেই মৃত্যুর কোলে ঢলে পড়েছে। একমাত্র ছেলেকে হারিয়ে রাজীব মিরচান্দানির তো পাগল পাগল দশা। কথা বলতে গিয়ে ভদ্রলোক বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন। এদিকে প্রেসের লোকজনকে তো জানিস, কেসের অগ্রগতি হচ্ছে না কেন বলে পুলিশকে তুলোধনা করতে লেগে পড়েছে। অথচ রাহুল খুন হয়েছে না আত্মহত্যা করেছে সেটাই এখনো পুলিশের কাছে ক্লিয়ার নয়। এদিকে রাজীব মিরচান্দানি যথেষ্ট পয়সাওয়ালা লোক, ফলে ওপর মহলেও চালচল্য পড়ে গেছে। সব মিলিয়ে যাচ্ছে তাই অবস্থা। ভোর রাত থেকে দৌড়াদৌড়ি চলছে, তার মধ্যে একটু ফাঁক পেয়ে খবরটা তোকে দিতে এলাম। পুলিশ যে কনফিউজড, তুই কি করে জানলি? এমনিতে ওরা প্রেসের কাছে কিছু ভাঙে না, কিন্তু ওরা জানে আমি তোর সঙ্গে থাকি, কাজেই ওরা চায় তুই কেসটা একটু হেল্প করিস। দেখ না, সান্যালদার ফোন আসলো বলে। পাশে রাখা রিমোট দিয়ে ইন্দ্রজিৎ সরকার টিভি চালু করাতেই রাহুল মিরচন্দ্রানীর ছবিসহ ঘটনার ধারাবাহিক বিবরণ শুরু হয়ে গেল। সংবাদ পাঠিকা বেশ দরদ দিয়ে কোটিপতির একমাত্র ছেলের মৃত্যু সংবাদটি পেশ করছেন। ইন্দ্রজিৎ এক মনে শুনছিল। এমন সময় সশব্দে মোবাইলটা বেজে উঠল। অরণ্য মুচকি হেসে বলল, বললাম না, ওই দেখ তোর শ্যামের বাঁশি বেজেছে। স্ক্রিনে ফুটে ওঠা নামটা দেখে ঈষৎ হেসে ইন্দ্রজিৎ বলল, রাহুল মিরচান্দানির কেসটা তো? পুলিশ নাকি টোটালি কনফিউজড? তুমি কি ম্যাজিক জানো নাকি? আমি তো তোমাকে কিছুই বলিনি। আরে, আমার যে একটা চলমান সংবাদদাতা বন্ধু আছে, সে কথা কেন ভুলে যান দাদা? কিন্তু আমি কিভাবে এই তদন্তে অংশগ্রহণ করতে পারি? মিরচান্দানির পোষা দারোয়ান তো আমাকে বাড়ির ভেতরেই ঢুকতে দেবে না। আরে, যাতে দেয় তার ব্যবস্থা করা হয়েছে। অরুণ গাড়ি নিয়ে তোমার কাছে যাচ্ছে। অরুণ সচদেব এই কেসের ভারপ্রাপ্ত অফিসার। চলমান সংবাদদাতাটি নিশ্চয়ই তোমার সঙ্গেই রয়েছে। ওকে নিয়ে অরুণের সঙ্গে মিরচান্দানি ম্যানশনে যাও। ব্যাপারটা খুঁটিয়ে দেখো। পুলিশকে ফাঁকি দিতে পারলেও তোমায় ফাঁকি দিতে পারবে না, এ বিশ্বাস আমার আছে। ছেলেটার মৃত্যুর কারণটা খুঁজে বের করো। আত্মহত্যা না হত্যা, ঠিক কি ঘটেছিল রাহুল মিরচান্দানির সঙ্গে? তোমার পজিটিভ রিপোর্টের অপেক্ষায় রইলাম। আচ্ছা, পোস্টমর্টম রিপোর্টটা কি বলছে দাদা? এখনো হাতে পাইনি, তবে খুব শীঘ্রই পেয়ে যাব। পেলেই তোমাকে মেল করে দিচ্ছি। যত তাড়াতাড়ি সম্ভব আসল কারণটা কিন্তু খুঁজে বের করতেই হবে তোমায়। ফোন রেখে ইন্দ্রজিৎ চোখ টিপল। সান্যালদা ফোন করেছিলেন? এই যে একান্তই আমার চলমান সংবাদদাতা,
চট করে বসকে একটা ফোন করে দাও। তোমার বন্ধু গোয়েন্দা ইন্দ্রজিৎ সরকার এই কেসে অফিসিয়ালি তদন্তের দায়িত্ব পেয়েছে। তোমাকে সঙ্গে চাই। এক্সক্লুসিভ স্টোরিটা সিটি নিউজ ঠিক সময় পেয়ে যাবে। ধূপ করে সোফায় বসে পড়ল অরণ্য। তুই বাঁচালি ভাই, নইলে ওই হাড়িমুড়ো মিত্তির এখানে ওখানে দৌড় করিয়ে করিয়ে আমার জুতোর সুতলা খইয়ে দিত। আচ্ছা, এই অরুণ সাজদেব এন্ট্রি নেওয়ার আগে বল দেখি, তুই রাহুল মিরচন্দানি সম্বন্ধে কি কি জানিস? সবটা বলবি, কিচ্ছু বাদ দিবি না। বড় লোকের স্পয়েল ব্র্যান্ড যারে কয়, রাহুল মিরচন্দানি একেবারে তাই। দেদার কাঁচা পয়সা, চুটিয়ে মস্তি, সুরা থেকে নাড়িয়ে গতিবিধি অবাধ। সিগারেট বদলানোর মতো গার্লফ্রেন্ড বদলাতো। গ্যারেজে অডি, মার্সিডিজের পাশাপাশি হার্লে ডেভিডসনও ছিল। 17 বছরের জন্মদিনে পাপার তরফের স্পেশাল গিফট। মা মরা ছেলে তো, টাকা ভালোবাসা দুই অবাধ। ছেলে নাকি শোরুমে ঢুকেই ওই ছাইরঙা বাইকের ওপর প্রথম হাত রেখেছিল। বাপের ব্ল্যাঙ্ক চেক রেডি, চাবি সঙ্গে সঙ্গে হাটের মুঠোয়। তা ওই হার্লে ডেভিডসনের মালিক হওয়ার পর থেকেই নিজের প্রিয় বাইক ছাড়া ছেলে কোথাও বেরোতো না। প্রেমিকাকে পেছনে বসিয়ে হাওয়ায় উড়ে যেত। গল্প যা বুঝলাম, ছেলের এই বকে যাওয়ার পেছনে রাজীব মিরচন্দানেরও যথেষ্ট প্রশ্রয় ছিল। বুঝলাম। তা রাহুল মিরচন্দানির লেটেস্ট গার্লফ্রেন্ডের নামটা কি? সুচন্দ্রা সেন। সুন্দরী কিনা জানি না, তবে হেভি অ্যাট্রাকটিভ। পেজ 3-র পরিচিত মুখ। কিন্তু খবর এটা নয়। খবর হলো রাহুল মিরচন্দানির বিয়ের কথা পাকা হয়ে গিয়েছিল। পাত্রী ওদের পাল্টি ঘর, বিশাল ব্যবসায়ীর একমাত্র কন্যা। নিউ ইয়র্কে বিজনেস ম্যানেজমেন্ট পড়তে গেছে। ফিরলেই 4 হাত 1। ততদিনে রাহুলও মিরচন্দানি সাম্রাজ্যের সিওর চেয়ারে বসে পড়ত। ইন্দ্রজিৎ সরকার চমকে উঠল। সে কি, রাজীব মিরচন্দানি বেঁচে থাকতে রাহুল মিরচন্দানি কোম্পানি সিইও চেয়ারে বসে কি করে? সে আমি কি করে জানবো, কিন্তু খবর এটাই। রাহুল মিরচন্দানির বয়স 18 হলেই কোম্পানির সিওর চেয়ারে বসতো। আর 18 হতে মাত্র কয়েকদিনই বাকি ছিল। রাজীব মিরচন্দানি কর্মচারী মহলে বলেই রেখেছিলেন, ছেলের 18 পুরোলেই কোম্পানির দায়িত্ব বুঝিয়ে দিয়ে তিনি বানপ্রস্থে যাত্রা করবেন। রাহুল দায়িত্ব নিলে কোম্পানির ভবিষ্যৎ পরিস্থিতি কি হবে সেই নিয়ে কর্মচারীরাও বেশ চিন্তিত ছিল। বাবা, এত ভেতরের খবর তুই কি করে জানলি? এর মধ্যে কারোর সঙ্গে কথা বলেছিস নাকি? খবর খুঁজতে গিয়ে মিরচন্দানিদের পাবলিক রিলেশনশিপ ম্যানেজারের সঙ্গে কথা হচ্ছিল। সবটাই অবশ্য আনঅফিসিয়াল, মানে কাগজে ছাপা যাবে না। রাহুলের সিওর চেয়ারে বসাটা কোম্পানির বয়স্ক আর মহিলা কর্মচারীদের পক্ষে যথেষ্ট চাপের ব্যাপার ছিল। রাহুল যা বেপরোয়া, তাতে মহিলাদের পক্ষে আব্রু রক্ষা করা মুশকিলের ব্যাপার হতো। কোম্পানির সুনামেরও আঘাত হানত। কিছুদিন আগে নাকি অফিসের একজন স্টেনোগ্রাফারের সঙ্গে ঘনিষ্ঠতা হয়। নাম সুনেত্রা সেন। ঘনিষ্ঠতার জেরে মহিলা সুইসাইড করে। কেচ্ছা চাপা দিতে রাজীব মিরচন্দানিকে বেশ মোটা অঙ্ক খরচ দিতে হয়। তা এ হেন প্লে বয় নিজের স্বাধীনতা বিসর্জন করে দিয়ে বিয়ে করতে রাজি হয়ে গেল। সবচেয়ে বড় কথা, মেয়ে যখন নিউ ইয়র্কে বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করে, তখন তার বয়স নিশ্চয়ই 22-23-এর কম হবে না। তা সেই মেয়ে ছেলের এমন কেচ্ছা কাহিনী শুনেও বিয়েতে রাজি হলো? বড় লোকেদের অমন একটু একটু চরিত্র দোষ থাকেই, তাতে বিয়ে আটকাবে কেন? এ তো আর ইমোশনাল অত্যাচার নয়, এ হলো পারস্পরিক চুক্তি। দুই পরিবারের মধ্যে ব্যবসায়িক চুক্তি হবে। সানাই বাজিয়ে 5 স্টারের বলরুমে ছেলে মেয়ে মালা বদল করবে। স্বার্থ না মিটলে দুজনের পথ আলাদা। বুঝলি, এসব বড় লোকেদের বড় বড় ব্যাপার। মেয়ে বয়সে বড় তো কি, পকেটে রুপিয়ার ঝঞ্ঝনানি তো আছে। ছেলে মেয়ে ইচ্ছে অনিচ্ছে এখন কোনো ব্যাপারই না। বুঝলুম, কিন্তু খটকা একটা থেকেই যাচ্ছে। কোটি টাকার সম্পদ ছেড়ে রাজীব মিরচন্দানি
হঠাৎ সন্ন্যাস নিতে মনস্থ করলেন কেন? যেখানে একমাত্র ছেলে অপদার্থ, দুদিনেই লাভের টাকা উড়িয়ে দিয়ে ব্যবসায় লালবাতি জ্বালাবে, তিলে তিলে করা সাম্রাজ্য উচ্ছন্নে যাবে। ব্যাপারটা কি শুধু ধৃতরাষ্ট্রের অন্ধপিতৃস্নেহ, নাকি তার আড়ালে অন্য কিছু লুকিয়ে আছে? অরণ্য কিছু একটা বলতেই যাচ্ছিল, এমন সময় গাড়ির হর্ন শোনা গেল। ওই বোধহয় ইন্সপেক্টর অরুণ সাজদেব এসে পড়লেন। চল যাওয়া যাক। গাড়িতে বসে অরুণ সচদেব তেমন নতুন কোনো তথ্য দিতে পারলেন না। এটুকু জানালেন, রাহুল মীরচন্দ্রানীর শুধু মেয়েবাজিতেই নয়, নেশা ভাঙেও যথেষ্ট দর ছিল। শহরের প্রায় প্রতিটি রেভ পার্টিতে তার উপস্থিতি ছিল লক্ষণীয়। নিষিদ্ধ ড্রাগ নেওয়াটা অভ্যেস করে ফেলেছিল। তবে ঘর সার্চ করে কোনো নেশাদ্রব্য উদ্ধার হয়নি। রাজীব মীরচন্দ্রানীর বক্তব্য, ছেলের নেশার বিষয়ে তিনি কিছুই জানতেন না। তার মতে রাহুল স্বেচ্ছাচারী, বদমেজাজি ছিল, কিন্তু ভিতরে ভিতরে যে নেশার অতলে এমনভাবে তলিয়ে গেছে তা তিনি টের পাননি। এক বাড়িতে থেকেও ছেলের কীর্তিকলাপের কিছুই টের পাননি ভদ্রলোক, এমনটা কি করে সম্ভব? সেটা তো আমারও প্রশ্ন। এটা কিভাবে সম্ভব? হয় ভদ্রলোক মিথ্যা বলছেন, নয় ব্যবসার কাজে এতটাই ব্যস্ত থাকেন যে ছেলের বিষয়ে কোনো খবর রাখার সময়ই পান না। রেভ পার্টি, সেখানে তো সব ধরনের নিষিদ্ধ ড্রাগের কারবার হয়। আচ্ছা, রাহুল মীরচন্দানী কোন কোন ড্রাগ নিত জানতে পেরেছেন? কিছু বলার জন্য মুখ খোলার আগেই গাড়ির ড্যাশবোর্ডে রাখা অরুণ সচদেবের মোবাইল বেজে উঠল। কি বলছেন? আপনি শিওর? কিন্তু এটা কিভাবে সম্ভব? অধিক মাত্রায় সাপের বিষ? দেখছি, থ্যাংক ইউ। ইন্দ্রজিৎ সরকার জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। ফরেন্সিক থেকে ফোন করেছিল। শেকের বোতলে কোবরার বিষের ট্রেস পাওয়া গেছে। তবে কি অতিরিক্ত নেশাই রাহুল মীরচন্দ্রানীর কাল হলো? আত্মহত্যা হলো তো কেসের এখানেই শেষ, কিন্তু সাপের বিষ এলো কোত্থেকে? এটাই তো লাখ টাকার প্রশ্ন। অবাক গলায় অরণ্য বলল, বোতলে সাপের বিষ? রাহুল মীরচন্দানী তবে সাপের বিষ দিয়ে নেশা করত? সেটাই কি স্বাভাবিক নয়? উচ্চবিত্ত সমাজের রেপ পার্টিতে এটাই ইনথিং। সাপের বিষে নাকি অন্যরকম একটা উত্তেজনা সৃষ্টি হয়। কেউ সরাসরি কামড় খায়, কেউ আবার তরলের সঙ্গে বড়ি মিশে। এক একটা বিষ বড়ির দাম 1025 কিংবা তারও বেশি। এই নেশা দীর্ঘস্থায়ী। উপভোগকারীদের বক্তব্য, এটা খেলে এনার্জি লেভেল নাকি দ্বিগুণ হয়ে যায়। বাবা, এই সাপের বিষ নিয়ে আপনি এত কিছু জানলেন কোত্থেকে? আমার এটাই পেশা, বুঝলেন? কাজেই সব কিছু জানতে হয়। আচ্ছা, একটা কথা বলুন তো, শেকের বোতলে কি কারুর হাতের ছাপ পাওয়া গেছে? কোন কোম্পানি থেকে শেক আনা হয়েছিল? ফুড অ্যাপ থেকে আনানো। যে রেফ্রিজারেটরে বোতল রাখা ছিল তা রাহুল মীরচন্দ্রানীর নিজস্ব ব্যবহারের জন্যই। কাজেই অন্য কারোর হাত দেওয়ার প্রশ্নই ওঠে না। বোতলে কেবল রাহুল মীরচন্দ্রানীরই হাতের ছাপ পাওয়া গেছে। আচ্ছা, এটা আত্মহত্যা হওয়ার সম্ভাবনা কতটা? নেই বললেই চলে। রাহুলের জীবনে বিরাট কোনো ট্র্যাজেডি ছিল না। এখন যে মেয়েটার সঙ্গে ঘুরছিল সে রিলেশনও যথেষ্ট স্টেডি ছিল। অবশ্য রিলেশনে ধোকা খেয়ে মরার পাত্র আর যেই হোক, এই রাহুল নয়। তাছাড়া 2-1 সপ্তাহের মধ্যেই কোম্পানির মালিকানা হাতে আসতো। ওদিকে রয় অ্যান্ড রয়ের সঙ্গে কোলাবোরেশন হওয়ার সুযোগ, সেক্সি দেবপ্রমাণ রয়ের সঙ্গে স্বপ্নের মতো বিয়ে, সব ছেড়ে হঠাৎ আত্মহত্যা করতে যাবে কেন? রইল বাকি কোবরার বিষের কথা। যে নিয়মিত সাপের বিষ নেয় সে পরিমাণ জানে। নেশা করার ইচ্ছা হলে তরলে মেশাবে, অতিরিক্ত মিশিয়ে অকাল মৃত্যুকে হাতছাড়া দিতে যাবে কেন? মনে তো হচ্ছে কেউ পরিকল্পিতভাবেই। আচ্ছা, রাজীব মীরচন্দানী এত তাড়াতাড়ি খেটে দাঁড় করানো ব্যবসা ছেলের হাতে তুলে দিচ্ছিলেন কেন, যেখানে তিনি জানেন ছেলে একটা অপদার্থ? তুলে দিচ্ছিলেন কে বলল? এই রাজীব মীরচন্দ্রানী মুখে যতই একমাত্র ছেলেকে ভালোবাসার গল্প শোনান, ভেতরের গল্প অন্য। ব্যবসার দায়িত্ব তিনি স্বেচ্ছায় তুলে দিচ্ছিলেন না, তুলে দিতে এক প্রকার বাধ্য হচ্ছিলেন। বাধ্য হচ্ছিলেন? রহস্যের গন্ধ পেয়ে নড়ে চড়ে বসল ইন্দ্রজিৎ সরকার। মানে সিম্পল, একটা মৃত্যু যখন ঘটে গেছে তখন পুলিশকে খোঁজ পাত্তা লাগাতেই হয়।
রাজীব মিরচন্দ্রানী মুখে যতই উদারতা দেখাক না কেন, ভেতরের গল্প হলো উইলে মিস অহনা মিরচন্দ্রানী তার সমস্ত সম্পত্তি রাহুল মিরচন্দ্রানীর নামে দিয়ে গেছে। স্পষ্ট নির্দেশ আছে 18 বছর বয়স হওয়া মাত্রই রাহুল মিরচন্দ্রানীকে সব সম্পত্তি বুঝিয়ে দিতে হবে। আমি অহনা মিরচন্দ্রানীর লয়ার মিস্টার রামনদীপের সঙ্গে যোগাযোগ করেছিলাম। आ गया कहानी में ट्विस्ट। অহনা মিরচন্দানি তো রাজীব মিরচন্দানির ওয়াইফ। বিজনেস কি ভদ্রলোক ওয়াইফের নামে খুলেছিলেন? মোটেই গল্পটা এত সহজ নয়। এই বিশাল ব্যবসাটি সহ সুন্দরী অহনা দাসানি রাজীব মিরচন্দ্রানীর হাতে এসেছিল বৈবাহিক সূত্রে। তার আগে রাজীব ছিলেন ভবঘুরে, অহনাদের রেস্টুরেন্ট কাম বারে অস্থায়ী ওয়েটারের কাজ করতেন, মাঝে মধ্যে গানও গাইতেন। অস্থায়ী ওয়েটার? ব্যাপারটা ঠিক বুঝলাম না। না বোঝার কি আছে, পকেটে পয়সা কমে গেলে ওয়েটারের পোশাক পরে রেস্টুরেন্টে কয়েকদিন কাজ করত, টাকা পেলেই ধাঁ, স্বেচ্ছাচারী জীবনযাপন। দেখতে ভালো ছিল, তারপর সুরেলা কণ্ঠ, বারে আসা মহিলারা ইমপ্রেস হতেন। গোড়া থেকেই মিস্টার দাসানি রাজীবের প্রতি সদয় ছিলেন, অফিসে স্থায়ী কাজও দিয়ে দিতে চেয়েছিলেন। অফিসে স্থায়ী কাজ দেওয়া আর একমাত্র মেয়ের স্বামী হিসাবে নির্বাচিত করার মধ্যে অনেকখানি পার্থক্য আছে। হঠাৎ মিস্টার দাসানি এমন সিদ্ধান্ত কেন নিতে গেলেন? কি করে বলি বলুন তো দেখি। অহনা দাসানির পিতাশ্রী রাজীবের মধ্যে কি খুঁজে পেয়েছিলেন তা আমার জানা নেই। হতে পারে অহনা দাসানি হয়তো সুন্দর রাজীব মিরচন্দ্রানীর প্রেমে পড়ে গেছিলেন। যৌবনের ধর্মই তো তাই। মোদ্দা কথা, এই বিশাল মিরচন্দ্রানী সাম্রাজ্য রাজীব উত্তরাধিকার সূত্রে পাননি, পেয়েছিলেন শ্বশুরের সূত্রে। নিজের বুদ্ধি খাটিয়ে সেটাকে তিনি দ্বিগুণ বাড়িয়েছেন, সেটা অন্য কথা। বুঝলাম, মানে বিয়ের পর রাজীব শুধরে গিয়েছিলেন, ভব করে জীবন ছেড়ে পুরো দস্তুর লাভ ক্ষতির হিসেব নিকেশ করা ব্যবসায়ী হয়ে ওঠেন। তা স্বামী যখন অপদার্থ নন, দিব্যি ব্যবসা সামলাচ্ছেন, তখন ছেলেকে ব্যবসার মালিকানা সপার কারণটা কি? ব্যবসায়িক অর্থই পিতা পুত্রের মধ্যে অনর্থের কারণ নয় তো? খটকাটা তো এখানেই। রাজীব মিরচন্দ্রানী ছেলে হারিয়ে যতই কুম্ভীরাশ্রু ফেলুন না কেন, আমরা সহজে ছাড় দিচ্ছি না। সমস্যাটা হলো ভদ্রলোকের অ্যালিবাইটা যথেষ্ট স্ট্রং। ওই দিন তিনি বাইপাসের ধারে গজিয়ে ওঠা একটা 5 তারা হোটেলে পার্টির সঙ্গে ব্যবসায়িক আলোচনায় মত্ত ছিলেন। চুক্তিপত্র আমরা দেখেছি, অপর পার্টির সাথেও কথা বলেছি। তাছাড়া হোটেল ম্যানেজারও রাজীব মিরচন্দ্রানীর পক্ষে সাক্ষী দিয়েছে। আহা, নিজে স্পটে উপস্থিত হয়ে খুন করার দরকার কি? টাকা থাকলে লোকের অভাব, কিন্তু বাপ হয়ে নিজের একমাত্র ছেলেকে, মানে ঠিক। ততক্ষণে গাড়ি এক বিরাট বাগানে ঘেরা বাংলোর মধ্যে ঢুকে পড়েছে। উর্দি পরা দারোয়ান গেট খুলে দিতে গাড়ি ভিতরে ঢুকলো বটে, কিন্তু মেন গেট খোলার কোনো লক্ষণ দেখা গেল না। অরুণ হেসে বললেন, বায়োমেট্রিক লক, আঙুলের ছাপ দিয়ে কার্ড পাঞ্চ না করলে দরজা খুলবে না। অরুণ সচদেব ফোন করতেই ভিতর থেকে এক কনস্টেবল দরজা খুলে দিল। তাহলে অচেনা আগন্তুক এসে খুনের থিওরিটা খাটছে না। যদি ব্যাপারটা খুনের কেসই হয়, তাহলে চেনা লোকই কাজটা করেছে, কোনো সন্দেহ নেই। কিন্তু কে কে খুনটা করলো? কারণটা কি টাকা পয়সা না অন্য কিছু? অর্থের অহংকারে মত্ত হয়ে ওই রাহুল তো কমের সর্বনাশ করেনি। আরে যদি ভিকটিম হতাম তাহলে হয়তো আমিও রাহুলকে নিজের হাতেই খুন করতে চাইতাম। কিন্তু ভাবার করার মধ্যে তো সহস্র যোজনের ফারাক। সিবিআইকে কেসটা হ্যান্ডওভার করার আগে জানা খুব দরকার খুনটা কে করলো। এতেও সিবিআই? আপনার কথা শুনে বোঝাই যাচ্ছে রাহুল মিরচন্দানিরা যারই অভাব থাক, শত্রুর অভাব ছিল না। কাজে আমাদের খুব সাবধানে পা ফেলতে হবে। বাঁশের ওপর বসে আছি ভাইটি, পুলিশের চাকরি বাঁশ ছাড়া আর কি বলো। ইন্দ্রজিৎ ততক্ষণে রাহুল মিরচন্দ্রানীর ঘরে ঢুকে পড়েছে, জরিপ করছে প্রতিটি কোণা। ঘর জোড়া দেওয়াল আলমারিকে ফিতে দিয়ে মাপতে দেখে একটু অবাক হলো অরণ্য, কিন্তু ইন্দ্রজিতের সেদিকে লক্ষ্য নেই। সে পুঙ্খানুপুঙ্খভাবে কিছু একটা খুঁজে চলেছে। এক ফাঁকে ওয়াশরুমটাও ঘুরে এলো, দরজা বন্ধ করে খোঁজাখুঁজি চালালো
প্রায় মিনিট 10। তারপর আবার ঘরে ঢোকা, আবার খোঁজ। অবশেষে মিলল সে। খুট করে শব্দ হতেই বেরিয়ে এলো চোরা ড্রয়ার, তাতে যত্ন করে রাখা এক কৌটো। ঢাকনা খুলতেই নরম তুলোর মধ্যে শুয়ে থাকা কয়েকটি বড়ির চেহারা দেখা গেল। তাছাড়া কয়েকটা অ্যাম্পুল আর সাদা গুঁড়ো ভর্তি প্যাকেটটাও দেখা গেল। এই তাহলে মাদক রাখার জায়গা? লোকচক্ষুর আড়ালে ভালোই জায়গা খুঁজে বার করেছিল রাহুল। সেই জন্য ওই গোটা বাড়ি কোণে কোণে তল্লাশি চালিয়েও আমরা কোনো মাদকের হদিশ পাইনি। হাসলো ইন্দ্রজিৎ। এই কাগজটা দেখুন, কিছু বুঝতে পারছেন? খানিকটা পড়ার পর বিস্ফারিত দৃষ্টিতে অরুণ তাকালেন ইন্দ্রজিতের দিকে। এ তো অ্যাটম বোমার মতো ভয়ঙ্কর। এতে যা বলছে তাতে তো সব হিসেব মিলে যাচ্ছে। কেন মিস্টার দাসানি নিজের সুন্দরী মেয়ের সঙ্গে এক ভ্যাগাবন্ডের বিয়ে দিয়েছিলেন? বলা ভালো, দিতে বাধ্য হয়েছিলেন। এবার বুঝতে পেরেছেন কেন অহনা মিরচান্দানি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত তার সমস্ত সম্পদ স্বামীকে না দিয়ে একমাত্র অমানুষ পুত্রকে দিয়ে গেছেন? আত্মজের প্রতি অন্ধ ভালোবাসা সব মায়েরই থাকে। খুনের মোটিভ খুঁজছিলেন না? এবার পেলেন তো। ছেলের নামে রাজীব মিরচান্দানি যতই মুখে মধু ঝরুক, আসলে রাহুল মিরচান্দানির সঙ্গে তার কোনো রক্তের সম্পর্ক নেই। মিস্টার আমানদীপের কাছ থেকে উইলের কথা জানার পর রাহুলও নিশ্চয়ই সন্দেহ করেছিলেন। প্রশ্নের উত্তর খুঁজতে তিনি সম্ভবত মায়ের আলমারি ঘাঁটতে শুরু করেন, আর সেখান থেকেই এই কাগজ রাহুলের হাতে আসে। আর তখন থেকেই রাহুলের বাপের ওপর জুলুমদারি বেড়ে ওঠে। নিজের বাপ নয় যখন, তখন কিসের মান্যিগণ্যি, কিসের সম্মান? ছবিতে তা দেখেছি, তাতে রাহুলের মুখশ্রী ছিল অহনা মিরচান্দানির মতো। ফলে ছোট থেকে বড় অবধি কোনো সন্দেহের অবকাশ ঘটেনি। ভেতরের কথা জানতেন তিনজন: অহনা মিরচান্দানি, তার বাবা, আর স্বয়ং রাজীব মিরচান্দানি। তাহলে আপনার মতে ব্যবসা বেহাত না হতে দেওয়ার জন্যই রাজীব মিরচন্দ্রানীর সৎ ছেলেকে পথের কাঁটা ভেবে পথ থেকে সরিয়ে দিয়েছেন? কিন্তু কিভাবে? রাজীব মিরচন্দ্রানীর অ্যালিবাই কিন্তু যথেষ্ট পাকা। ইন্দ্রজিৎ হাসল। আরে সোজা চোখে সব দেখছেন কেন? উল্টোটাও তো হতে পারে। মানে কি বলতে চাইছেন আপনি? হত্যা না করলে রাহুল মিরচন্দ্রানি হয়তো রাজীব মিরচন্দ্রানিকে চিরকালের জন্য এই দুনিয়া থেকে সরিয়ে দিত। আর এমনটা মনে হওয়ার কারণ কি আপনার? কারণটা আপনাকে পরে বলবো। আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। কোনো প্রমাণ আছে আপনার হাতে? আপাতত যে প্রমাণটা আছে তাতে অন্তত এইটা জানতে পারবেন আসল গল্পটা কি। রাইটিং টেবিলে রাখা পেন স্ট্যান্ডটা চেক করলে আপনার লোকজন আগেই ব্যাপারটা ধরতে পারত। এই অতি সাধারণ দেখতে পেনের মধ্যে থাকা শক্তিশালী ক্যামেরায় সেদিনকার সব কিছু রেকর্ড হয়ে গেছে। চেহারায় সাদামাটা পেন হলেও এতে হাই ডেফিনেশন রেকর্ডিং ফেসিলিটি রয়েছে। সিসিটিভি ফুটেজে কিছু দেখা না গেলেও আশা করছি এটা কানেক্ট করলে আসল ব্যাপারটা কি সেটা বোঝা যাবে। আত্মহত্যা না হত্যা, খুনির পরিচয়ও জানতে পারবো আমরা। রাহুল মিরচন্দানি বাড়ির চালাক লোক ছিলেন তো। পেন স্ট্যান্ডের মধ্যে গোপন ক্যামেরা সহজে ভাবা যায় না কিন্তু। অরণ্যের চোখে বিশ্বাস আর অবিশ্বাসের দোলা। প্রাণ বাঁচাতে দুশ্চরিত্র লোকদেরও চালাক হতে হয়, কিন্তু শেষমেশ প্রাণটাই বাঁচল না, এই যা দুঃখের। ক্যামেরা কানেক্ট করে অন করতেই যে দৃশ্য চোখে পড়ল তার জন্য কেউই প্রস্তুত ছিল না। বিস্ময় চাপতে না পেরে অরণ্য বলে উঠল, ইনি তো সেই পেজ 3 পার্সোনালিটি সুচন্দ্রা সেন। রাহুল মিরচন্দানির সঙ্গে বর্তমানে সম্পর্কে ছিলেন, কিন্তু সেদিন রাত্রে ইনি বাংলোয় কি করছিলেন? অরুণ সচদেব ঘাড় নাড়লেন। প্রেমিকের ডাকে এসেছিলেন বোধহয়, এই জন্যই সেদিন রাতের কোনো সিসিটিভি ক্যামেরার ফুটেজ পাওয়া যায়নি। সুচন্দ্রা নিশ্চয়ই অনুরোধ করেছিলেন ক্যামেরা বন্ধ রাখার জন্য। আর কোনো পুরুষ সুন্দরী প্রেমিকার অনুরোধ না রেখে পারে? ইন্দ্রজিৎ সরকার এক মনে ফোন দেখছিল। আপন মনে বলে উঠল, রাহুল মিরচন্দানির স্টমাকে পটাশিয়াম সাইনাইড পাওয়া গেছে। শরীরে বিষ ছড়িয়ে ফেলার ফলেই মৃত্যুটা হয়েছে।
পোস্টমর্টম রিপোর্ট অন্তত সেই কথাই বলছে। কিন্তু গ্লাসে তো সাপের বিষের ট্রেস পাওয়া গেছে, তাহলে কোবরার বিষের কারণে রাহুলের মৃত্যু হয়নি? ওটা পুলিশকে বিভ্রান্ত করার জন্য করা হয়েছিল, যাতে খুন সন্দেহ করলেও পুলিশ কিচ্ছু প্রমাণ না করতে পারে। যাই হোক, এবার দেখা যাক ঠিক কোন কায়দায় সুচন্দ্রা সেন। পজ করা ভিডিওটা চালু করলেন অরুণ সচদেব। দেয়াল জোড়া 65 ইঞ্চি এলইডি স্ক্রিনে দেখা যাচ্ছে প্রেমিকার আদরে গলতে গলতে ফ্রিজার থেকে আইস কিউব আনতে উঠে গেল রাহুল। সেই ফাঁকে সুচন্দ্রনা ওয়াইন গ্লাসে মিশিয়ে দিল মারণ বিষ। গ্লাসে চুমুক দিয়ে সামান্য মুখবৃত করল রাহুল। পরক্ষণেই ঢলে পড়ল মৃত্যুর কোলে। একটা বাঁকা হাসি সুচন্দ্রনার ঠোঁটের কোণে ফুটে উঠেই আবার বিলিয়ে গেল। মোবাইলে কাকে যেন ফোন করে বলল, ডান। বেডসাইড টেবিলে ফোনটা নামিয়ে রাখতে চওড়া স্ক্রিনে ফুটে উঠল, সুইট হার্ট, 5 সেকেন্ড, কল এন্ডেড। গ্লাভস পরা সুচন্দ্রনা গোপন ড্রয়ার খুলে বার করল কোবরার বিষাক্ত বড়ি, মিশিয়ে দিল চকোসেকের গ্লাসে। তার আগে অবশ্য খেয়ে নিল এক চুমুক। বোতলটা রাহুলের হাতে দিয়ে ছাপ নিল গ্লাসের গায়ে। সেন্টার টেবিলে বোতলটা রেখে ওয়াইন গ্লাস ও বোতল তুলে নিল। বার কাউন্টারের নির্দিষ্ট জায়গায় ঢুকিয়ে দিল বোতলটা। ওয়াইন গ্লাসের তলানি সিনকে ফেলে গ্লাস দুটো ধুয়ে ফেলল। হাতের ছাপ মুছে সতর্ক দৃষ্টিতে চারিদিকে তাকিয়ে বোরখাটা পরে নিল আর ল্যাচ টেনে বেরিয়ে গেল ক্যামেরার আড়ালে। তার মানে বোতলে কোবরার বিষাক্ত বড়ি রাহুল মিরচান্দানির মৃত্যুর পর মেশানো হয়েছিল। সেই জন্যেই তুই তখন বিভ্রান্ত করার কথাটা বলেছিলি। অরণ্যকে চিন্তিত দেখালো। কিন্তু এই সুইট হার্টটা আবার কে? কাকে ফোন করে রাহুল মিরচন্দ্রানির মৃত্যু সংবাদ দিল সুচন্দ্রা? কেস সলভের আনন্দ মিলিয়ে গিয়ে অরুণ সচদেবের মুখ পলকে মেঘলা। এই সুইটহার্ট হচ্ছেন তিনি, যিনি নিজের সাম্রাজ্যের অধিকারী করার লোভ দেখিয়ে রাহুলের সঙ্গে প্রেমের নাটক করতে এগিয়ে দিয়েছিলেন সুচন্দ্রাকে। সুতনুকা সুচন্দ্রার সুতীব্র আকর্ষণ যে প্লে বয় রাহুল এড়াতে পারবেন না, পতঙ্গের মতো ঝাঁপ দিতে আগুনের দিকে এগিয়ে যাবে, তা তিনি খুব ভালোভাবেই জানতেন। নেশারু রাহুলের সব গতিবিধিও তাঁর নখদর্পণে ছিল। রাত বিরেতে নেশার অভাবে যাতে ছটফট না করতে হয়, তাই কোবরার বিষাক্ত বড়ি দেওয়াল আলমারির গোপন ড্রয়ারে রাখত রাহুল। কোনো এক দুর্বল মুহূর্তে সুচন্দ্রা সেটা জেনে ফেলেছিল। সেটা জানতেই খুনের প্ল্যান চোখে ফেলা হয়। দাবার চালের বোড়ে ছিল সুচন্দ্রা সেন। তার সাহায্যে রাহুলকে মৃত্যুমুখে ঠেলে দিতে কোনো অসুবিধাই হয়নি। যদি খুব ভুল না করি, তাহলে আপনি বোধহয় মিরচন্দ্রানী সাম্রাজ্যের কর্ণধার রাজীব মিরচন্দ্রানীর কথাই বলছেন। আপনি কি এই ব্যাপারে 100% নিশ্চিত? কারণ প্রভাবশালী লোকের স্বভাব কিন্তু পাঁকাল মাছের মতো। সঠিক প্রমাণ জোগাড় করতে না পারলে পুলিশের বিরুদ্ধে মানহানির মামলা ঠুকে দেবে এক্ষুনি। আমার কোনো সন্দেহই নেই। নিজের আসল পরিচয় আর ব্যবসার পুরোটাই তাঁর এখতিয়ারভুক্ত। এই দুই তথ্য জানতে পেরে রাহুল বেপরোয়া হয়ে উঠেছিল। চরিত্রহীন হলেও রাহুল মিরচান্দানির বুদ্ধি ছিল সাংঘাতিক। সে রাজীব মিরচান্দানির পেছনে লোক লাগায়। কয়েকদিনের মধ্যে সে জানতে পারে উইলের কথা জানার পর রাজীব মিরচান্দানি কোম্পানির মূলধন সরিয়ে নিজের নতুন কোম্পানি তৈরির কাজে লাগাচ্ছে। প্রমাণ হাতে আসতেই রাহুল কৈফিয়ত দাবি করে। বয়স কম, স্বভাবেও রকচটা বলে রাহুল বলে বসে, বাড়াবাড়ি না কমালে দুনিয়া থেকে ফৌত হতে বেশি দিন সময় লাগবে না। একে তো এতদিন ধরে তিল তিল করে গড়া ব্যবসা বেহাত হওয়ার খবর, অন্যদিকে সৎ ছেলের সত্য জেনে ক্রমাগত হুমকি। দুইয়ের ধাক্কায় রাজীব মিরচন্দ্রানী বেসামাল হয়ে পড়েছিলেন। হার্লে ডেভিডসনটা ভালোবেসে নয়, আপোষ রফা করতে কিনে দিতে হয়েছিল। শর্ত ছিল রাহুলের 18 বছর জন্মদিনে নতুন ব্যবসার জন্য যে অঙ্কের অর্থ রাজীব মিরচন্দ্রানী কোম্পানির মূলধন থেকে সরিয়েছেন, সেটা কোম্পানিকে সুদ সহ ফিরিয়ে দিতে হবে। ধৈর্য না হারিয়ে রাজীব প্ল্যান সাজান। প্ল্যানে সুচন্দ্রার এন্ট্রি হয়। উপহারে, আবদারে, রকমারি সারপ্রাইজে সুচন্দ্রার মন জয় করে ফেলে রাজীব।
প্রেমে ডুবে যান সুচন্দ্রা। সুচন্দ্রা সেন যথেষ্ট পপুলার ফিগার। তিনি রাজীবের এই ভয়ঙ্কর প্ল্যানের সঙ্গী হতে রাজি হলেন কেন? শুধুই প্রেম? জানতেন না ধরা পড়ে গেলে কেরিয়ার গ্রাফ যে ডাউনফল হবে তার ধাক্কা তিনি সামলাতে পারবেন না? শুধু প্রেম এ কথা আপনাকে কে বলল? এ শুধু প্রেমের গল্প নয়, এ হৃদয় বিদারক প্রতিশোধের গল্প বটে। যদিও সুচন্দ্রার আসল গল্প রাজীব মিরচন্দানিও জানতেন না। রাহুলের সঙ্গে সম্পর্ক থাকাকালীন মিরচন্দ্রানীদের অফিসে যে মহিলা এমপ্লয়ি আত্মহত্যা করতে বাধ্য হন তিনি সম্পর্কে সুচন্দ্রার আসল বোন। অরণ্যের বলা নামটা প্রথমে আমাকে হন্ট করেনি, হন্ট করল সুচন্দ্রার ছবি দেখে। কাগজে বেরোনোর ছবিটার সঙ্গে সুচন্দ্রার মুখের অদ্ভুত মিল, চোখের ভাষায় সেই অমোঘ আকর্ষণ। রাহুল যে কেন বুঝতে পারেননি জানি না। অতি সাধারণ সুনেত্রা সেনের সঙ্গে পেজ 3 সেলিব্রিটি সুচন্দ্রা সেনের কোনো সম্পর্ক থাকতে পারে সেটা বোধহয় তার মাথাতেই আসেনি। অতি সতর্কতাবশত নিজেকে রাহুলের নজর থেকে আড়ালে রাখবার জন্য সুচন্দ্রা সেন লেন্স ব্যবহার করতেন। সুনেত্রা সেনের ঘটনা নিয়ে কাগজে অনেক জলঘোলা হয়েছিল। সুচন্দ্রা সেন আপন বোন হয়ে মিডিয়ার নজর থেকে পেছনে গেলেন কিভাবে? আজও মধ্যবিত্ত পরিবার উদার হতে শেখেনি। সুচন্দ্রার বেহিসাবি জীবনযাপন, স্বল্পবাস, পার্টনার বদল পরিবারের সদস্যদের কাছে বিরক্তির কারণ হয়ে উঠেছিল। সুচন্দ্রার বাবা মেয়েকে ত্যায্য কন্যা করেন। পরিবারের সঙ্গে সুচন্দ্রার সম্পর্ক বহুদিন আগেই চুকেছিল, কিন্তু সুচন্দ্রা গোপনে পরিবারের খবর রাখত। বোনের মৃত্যুর খবরে সে ভেতরে ভেতরে ভেঙে পড়ে। বোনই ছিল তার বাবা মার একমাত্র অবলম্বন। বোনকে যে ব্যবহার করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে তাকে শাস্তি দিতে সে বদ্ধপরিকর হয়। এত কথা তুই জানলি কি করে? তুই তো আমাদের সঙ্গে এখানে এসেছিস। মোবাইল আমি এমনি ঘাটছিলাম না, সুচন্দ্রার প্রথম জীবনের লিভ ইন পার্টনারের সঙ্গে কথা বলছিলাম। সে সুচন্দ্রার পুরো পরিবারকে চিনত। সেই জানিয়েছে পরিবারের লোকজন সুচন্দ্রাকে বর্জন করলেও সুচন্দ্রা কখনো তার পরিবারকে বলেনি। আপনি যে এতগুলো কথা বলছেন তার প্রমাণ দিতে পারবেন তো? প্রমাণ ছাড়া আদালত কিন্তু কিছুতেই বিশ্বাস করবে না। অরুণ সচদেব জিজ্ঞাসু দৃষ্টিতে ইন্দ্রজিতের দিকে তাকালো। এটা দেখুন। মোবাইল গ্যালারি খুলে অরণ্যের হাতে তুলে দিল ইন্দ্রজিৎ সরকার। দুই বোনের মুখের মধ্যেকার মিলটা লক্ষ্য করেছেন? বাকিটা জেরা করলেই জানতে পারবেন। আপনাদের মধ্যে তো জেরা করার লোকের অভাব নেই। আর এটা ধরুন, এটা সেই চুক্তির কাগজ যা রাজীব আর রাহুল মিরচন্দানির মধ্যে সম্পাদিত হয়েছিল। অসম্ভব বুদ্ধিমান রাহুল রাজীবের লোকের হাত থেকে বাঁচাতে লুকিয়ে রেখেছিল বাথরুমের ফল সিলিংয়ের মধ্যে। পরীক্ষা করতে করতে ফল সিলিংয়ের আলগা চোরটা আমার নজরে আসে। আলো আঁধারির খেলার মধ্যে লুকিয়েছিল রাজীব মিরচন্দানির মৃত্যুবান। সেই জন্যেই তুই অতক্ষণ বাথরুমে খুটখাট করছিলি। একদম ঠিক বলেছ বন্ধু। সেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই। আপনাকে তো ঘটনা পরম্পরা বুঝিয়ে বললাম, এবার স্বীকারোক্তি আদায় করার পালা। সেটা আপনারা আমার থেকে অনেক ভালো করতে পারবেন। দুদিন পর শান্ত আড্ডায় ইন্দ্রজিতের মোবাইল বেজে উঠল। ও প্রান্ত থেকে অরুণ সচদেব পুলকিত কণ্ঠে জানালেন, ইন্দ্রের অনুমান একদম ঠিক ছিল। রাজীব মিরচন্দ্রানী নিজের অপরাধ স্বীকার করেছেন, সুচন্দ্রাও করেছেন। আপাতত দুজনেই পুলিশ কাস্টাডিতে আছে। তোর মিত্তিরকে বলিস কালকের লাভের 10% আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে যেন ভুলে না যায়। সোফায় বসা অরণ্যের দিকে তাকিয়ে ইন্দ্রজিৎ চোখ টিপল। শুনছিলেন অনিন্দিতা দাশের কলমে চকোশেক রহস্য। কেমন লাগলো আজকের গল্পটি? যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন যাতে আরও বেশি সংখ্যক লোকের কাছে আমরা পৌঁছতে পারি। আর আপনাদের মতামত দয়া করে কমেন্ট সেকশনে লিখে আমাদেরকে জানান। আর নতুন শ্রোতা বন্ধুরা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামী সপ্তাহে একটি দুর্দান্ত গল্পের সাথে। আজ গল্প পাঠে ছিল জয় দাস, মৃন্ময়, সুদীপ্ত ও আমি রাজদীপ। ফিরব আগামী সপ্তাহে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবসর সময় অতি অবশ্যই শুনতে থাকবেন গল্পের ফেরিওয়ালা গ্রুপের নানান অডিও স্টোরিজ। ধন্যবাদ।